ঐতিহাসিক জুলাই সনদে বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল ও ঐকমত্য কমিশনের স্বাক্ষর। নতুন বাংলাদেশের সূচনা বললেন প্রধান উপদেষ্টা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। মুস্তাকুর রহমান জাহিদ প্রাপ্ত ভোট সংখ্যা 12,687। রাকসুতে ভিপি জাহিদ, এজিএস সাব্বির সহ 20 পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল জয়ী। জিএস আধিপত্য বিরোধী প্যানেলের আম্মার। চট্টগ্রাম ইপিজেডে পুড়ে কঙ্কাল 8 তলা ভবন, ধসে পড়ছে বিভিন্ন অংশ। ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। অনেক চড়াই উৎরাইয়ের পর অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে বিএনপি জামায়াত সহ অন্তত 25টি দল ও জোটের নেতারা। সই করেছেন প্রধান উপদেষ্টা সহ ঐকমত্য কমিশনের সদস্যরা। শুক্রবার বিকেল 5টায় জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করা হয়। এর আগে বিকেল 4:37 জাতীয় সঙ্গীতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। পরে সংক্ষিপ্ত কুচকাওয়াজ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় সামাজিক এই চুক্তি দ্রুত বাস্তবায়নের আশা করছেন তারা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, জুলাই সনদ যারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিক বৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য, দেশকে অনেক উচ্চে নিয়ে যাওয়ার জন্য। বহু উচ্চে নিয়ে গেছেন তারা। এই যে আমরা এটা পারলাম, একটা কমিশন বসিয়ে একমত করার চেষ্টা করা, এই যে কমিশন বসানো হলো, এই সুযোগ যারা দিল, যার কারণে হলো, তাদের কথা আমরা একবার স্মরণ করি। গণ অভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করি, যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি, যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের কাছে স্মরণ করি। যারা আহত হয়েছে, বীর যোদ্ধা যারা আহত হয়েছে, বেঁচে আছেন, কষ্টে আছেন, তাদের কথা স্মরণ করি। ডাকসু, জাকসু, চাকসুর মতো রাকসুতেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির। কেন্দ্রীয় ছাত্র সংসদে বিপুল জয় অর্জন করল তারা। 23টি পদের বিপরীতে ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস সালমান সাব্বির সহ 20 পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। তবে জিএস পদে জয় পেয়েছেন সাবেক সমন্বয়ক আধিপত্য বিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 72 বছর বয়সী মতিহারের এই প্রাঙ্গণে, যেখানে 35 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে অনুষ্ঠিত হল 17তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, আর তার ফলাফল ভাঙল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর ইতিহাস। বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদে এর আগের 16 বারের কখনোই জেতেনি ছাত্র শিবির। তবে 35 বছরের 17 অক্টোবরের সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ধ্বনিত হল দীর্ঘ অপেক্ষার বিজয়ের উল্লাস। মুস্তাকুর রহমান জাহিদ 16 অক্টোবরের নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদের সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি মুস্তাকুর রহমান জাহিদ হলেন ক্যাম্পাসের 17তম ভিপি। আর আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে সালাউদ্দিন আম্মার ও ক্রীড়া সম্পাদক ব্যতীত এজিএস সহ 23 পদের 20টিতে ভোটের ব্যবধানে তাক লাগিয়ে বিজয় ছিনিয়েছে শিবির প্যানেল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের 17টি হল সংসদের প্রতিটিতেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে শিবির। কিভাবে হলো এই অর্জন, কাকে দিতে চান সে কৃতিত্ব? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক হোল্ডারকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীকে যারা 35 বছর ধরে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেও রাকসু নির্বাচন পায়নি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীরা জানালেন ছাত্র শিবিরের এমন অভূতপূর্ব জয়ের পেছনের কারণ। বললেন, ভোটের লড়াইয়ে শিক্ষার্থীদের স্নায়ু বুঝেই দিয়েছেন বিশেষ ইস্তেহার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা স্টুডেন্টদের মনে আস্থার একটা আলো জ্বালাতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পারলাম যে রাকসু নির্বাচনে ম্যাক্সিমাম পদের মধ্যে কি আমরা ছাত্র শিবিরকে জয়ী হতে দেখছি। আমরা যে ইশতেহারটা দিয়েছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পালস বুঝে এবং চেষ্টা করব তাদের এই ইশতেহারটা যাতে সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আর কি। নির্বাচনের আগে 24-এর আন্দোলনের সৈনিকদের নেওয়া হয় প্যানেলে, আর অন্তর্ভুক্ত ঐক্যের বার্তা দিল পাহাড় সমতলের সকল শিক্ষার্থীদের প্রতি। শিক্ষার্থীরা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, আমরা তাদের সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য নিজের দায়িত্বভার গ্রহণ করতে চাই এবং তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতে চাই ইনশাআল্লাহ। ইশতেহার মোটা দাগে থাকবে, এগুলো তো সমাধান করবোই ইনশাআল্লাহ। তার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজন বোধে যেই সমস্যাগুলো আসবে সমাধান করা দরকার, সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে, তারা মনে করেছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। শিবিরের সমর্থনে বাড়তি মনোযোগ ছিল নারীদের নিরাপত্তা, ছাত্রী হলের নানা সংকট সমাধানের। বিজয়ী শিবির নেতারা বলছেন, শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ না থেকে এগিয়ে যাবেন সকল সমস্যার সমাধানে। সাথে রাখতে চান অন্যান্য ভিপি প্রার্থীদের সমর্থনও। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। রাকিবুল হাসান, এখন রাজশাহী। প্রায় 18 ঘন্টা পর নিভল চট্টগ্রাম ইপিজেডের বিদেশি কারখানার আগুন। এরই মধ্যে পুড়ে কঙ্কাল পুরো ভবন, ধসে পড়ছে 8 তলা ভবনটির বিভিন্ন অংশ। এরই মধ্যে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ আলাদাভাবে 5 সদস্যের 2টি তদন্ত কমিটি গঠন করেছে। কাজী মাহফুজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন। বাতাস আর রাসায়নিক পদার্থ আগুনকে করেছে আরও তীব্র, আরও উদ্দাম। দহনে পুড়ে কঙ্কাল 8 তলা ভবন। এ দৃশ্য চট্টগ্রাম ইপিজেডের এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জিহং কারখানার। বৃহস্পতিবার দুপুর 2টায় ভবনের 7ম তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে মেডিকেল ইকুইপমেন্ট ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং সেনাবাহিনীর 23টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 18 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবহার করা হয় রোবটসহ অত্যাধুনিক 2টি ক্রেন। ততক্ষণে পুরো ভবনটি পুড়ে কঙ্কাল। আগুনের তাপমাত্রা 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় ধসে পড়ে ভবনের ছাদসহ বেশ কিছু অংশ। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি। দুই দিক থেকে এটা খোলা, কিন্তু বাদবাকি দুই দিকটা সেটব্যাক, যেটাকে বলি আমরা যেটা বিল্ডিং কোডের যে নিয়ম, সেই নিয়মটা মেনে করা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে, এটা সেটব্যাকটা ছিল না, যার কারণে আমাদের কোনো ফায়ার ফাইটাররা ওখানে পজিশন নিতে পারেন নাই। একটু দূরত্ব বজায় রেখে নিজেদের সেফটিটা ইনশিওর করে আমরা এই কার্যক্রম করেছি, যার কারণে একটু সময় লেগেছে। তবে আমাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটাই আমাদের সবথেকে বড় সাকসেসফুল বলবো আমরা। এদিকে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ, যদিও ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ব্যবজা। ঘটনার সময় কারখানাটিতে 1000-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা অবস্থান করছিল। কর্তৃপক্ষের সাবধানতায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি দাবি ইপিজেড কর্তৃপক্ষের। প্রথম আমাদের যেটা প্রচেষ্টা ছিল, এরিয়াটাকে কর্ডন করে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিরাপদে সুস্থভাবে কোনো রকমের ইনজুরি এবং ক্যাজুয়ালিটি ছাড়া বের করে নিয়ে আসা, সেটা আমরা সক্ষম হয়েছি।
ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানায় আগুন অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব ফেলে, আর এরকম বিদেশি মালিকানাধীন কারখানায় আগুন দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। যেহেতু এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করছে, তাই এ অঞ্চলে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করার পরামর্শ সচেতন মহলের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সিলেটের সাদা পাথরের পর এবার হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে খনিজ সম্পদ। ড্রেজার মেশিন সহ নানা উপায়ে দিনরাত চলছে সিলিকা বালু উত্তোলন, ফলে বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকির মুখে আশেপাশের বসতি। অভিযোগ রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে বালু লুটের প্রভাবশালী সিন্ডিকেট। প্রশাসন বলছে অভিযান চালিয়েও থামানো যাচ্ছে না লুটপাট। কাজল সরকারের প্রতিবেদন। পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে ভূদৌড়। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনরাত এভাবেই চলছে সিলিকা বালু লুট। আরও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে বছরের পর বছর সিলিকা বালু লুটপাটে ক্ষতবিক্ষত পুরো এলাকা। সরু ছড়া এখন পরিণত হয়েছে বিশাল খাদে। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশপাশের পরিবেশ। লুটেরাদের দৌরাত্মে অসহায় স্থানীয় বাসিন্দারা। দিকে বালুতলি দিকে ভাঙ্গে, আমরা বাড়িঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইবে। আমরা বাড়িঘর মনে হয় থাকতো না। একদিকে জোয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তেছে, ভাঙিয়ে পরে তো দিতে বালু তুলতে আছে, দেখি ভাঙিয়া দিয়ে যাইতেছে। এইভাবে তো আগে ভাঙা ছিল না, আগে আরো উপরে ছিল এই সরাটা। এখন তো ওই যে বালু তুললে একবারে নীল হয়ে গেছে, গভীর হয়ে গেছে। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জ জেলার কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় অবাধে চলছে বালু লুটপাট। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক সিন্ডিকেট। তাদের নেতৃত্বে বালু লুটের পাশাপাশি মজুদ ও বিক্রি চলছে প্রকাশ্যেই। সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুললেই শুরু হয় নির্যাতন আর হয়রানি। যারা এই যার মহালদারি করছে এতদিন, এরা স্টক করার জায়গাও আছে। এরা সিন্ডিকেট আরো বড়। আর ডাক দিলেও এরা ছাড়া আর কেউ দাঁড়াইবার সাহস পায় না। এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তার ছিটে হাইয়া করে মরবো। এলাকাবাসীর তো কোনো ইউনিটি নাই, বাজারও কাস্টমারের কোনো ইউনিটি নাই, সব দোকানদারের ইউনিটি আছে। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই। মানুষের জানের মায়া আছে, এই কারণে এটা সরকারিভাবে প্রশাসনের মাধ্যমে, হয়তো সোনারগাঁয়ের পুলিশে না পারে, অন্য কোনো মাধ্যমে প্রশাসনের মাধ্যমে এটা বন্ধ করা হোক। কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর পেটে যাচ্ছে এই পয়সাটা। প্রতিদিন 10 থেকে 15 গাড়ি বালু প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে। বালু লুটপাটের সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে আসে স্থানীয়দের মুখে। অভিযুক্তরা একে অন্যের উপর দায় চাপালেও প্রকাশ্যে আসেনি সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করেও ঠেকানো যাচ্ছে না অবৈধ বালু উত্তোলন। এজন্য সমন্বিতভাবে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি তো বালু তুলি না, মানুষে বালু তুলতেছে, বুঝলি, আর দূর আমার হইতেছে। ওই যে আগে মাল আনছিলাম, উঠিয়ে আমার দেখুন মালদার, ওই আমি বালু তুলি না। আলহামদুলিল্লাহ, ও মাহফুজ, এবারে এই যে বসুরের ভাই, বসুরের ভাই, এরা যে অভিযান আর্মি দিয়েছে, পাঁচজন ধরে নিয়েছে আর্মি। প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিযান অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, বালু জব্দ করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে, অনেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহাল, তবে চলতি বছর একটিরও ইজারা দেয়নি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। প্রশাসনের পক্ষ থেকেও রয়েছে তৎপরতা, তবুও থামানো যাচ্ছে না বালু খেকুদের। সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপে মূল্যবান এই সিলিকা বালু লুট বন্ধ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।
বরিশালে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। সকাল 10টায় নগরীর সদর রোডের সাকুর মেনশন ভবনে অভিযান শুরু করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। বলছে 2013 সাল থেকে সিটি কর্পোরেশন বারবার ভবনটি অপসারণের জন্য মালিক পক্ষকে নোটিশ প্রদান করে, কিন্তু আইনি জটিলতার কারণে ভবনটি ভাঙা সম্ভব হয়নি। পরবর্তীতে আবার নোটিশ পাঠিয়ে বাড়ির ও দোকানের মালামাল সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সিটি কর্পোরেশন। নোটিশের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। ইতোমধ্যে নগরীর 35টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। অনির্দিষ্টকালের জন্য 8টি কারখানা বন্ধ ঘোষণা করেছে দেশের পোশাক রপ্তানি খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হামলায় কর্মপরিবেশ নষ্ট হওয়ায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক পৃথক 8টি বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম ইপিজেডে কারখানাটিতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠান। তাই শ্রম আইন অনুযায়ী কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির 8টি কারখানায় কর্মরত ছিল প্রায় 35,000 শ্রমিক। খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। দুপুর 12:30টার দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসে শান্তি পরিবহনের একটি বাসটি সাপমারা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের, আর আহত হন অন্তত 20 জন। আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।